সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, জোরদার তল্লাশি, গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার ও সাবেক ৩ এসপি গ্রেফতার। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মশাল মিছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আমার ভাইদের উপর হামলা করা হয়েছে তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? যখনই ফ্যাসিস্ট বাংলাদেশে উত্থান হবে তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। ১ মাসের মধ্যেই আশু করণীয় সুপারিশগুলোর বাস্তবায়ন, জানালেন আইন উপদেষ্টা। যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে স্বৈরাচার আওয়ামী লীগ। অভিযোগ প্রেস সচিবের, সমালোচনা করলেও সরকারকে সহযোগিতা করবে বিএনপি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম জিতছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল রাত ১২টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলায় জড়িতদের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয় রাতে। এদিকে সন্ধ্যার পর থেকেই গাজীপুরের বিভিন্ন সড়কে যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। সাতক্ষীরায় রাত ১২টার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যরা জানান নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলছে। তবে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে কোনো তথ্য দেননি তারা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার হয়েছে শেরপুরে। পুলিশ জানায় শনিবার রাত ৮টার দিকে ঝিনাইগাতি উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া নোয়াখালী, সিলেট ও বাগেরহাটের সাবেক ৩ এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়েছে। শনিবার বিকেলে সারদা পুলিশ একাডেমি থেকে আনা হয়েছে মোল্লা নজরুল ইসলামকে। নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। একই দিন রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অপারেশন ডেভিল হান্টের সবশেষ আপডেট জানতে এই মুহূর্তে গাজীপুরে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, কি অবস্থা দেখছেন এখন গাজীপুরের অপারেশন এর কি অবস্থা এখন? কোনো আপডেট আছে কিনা নতুন? নতুন বলতে আসলে দুই ধরনের অভিযান হচ্ছে রাস্তায় রাস্তায় বা বিভিন্ন পয়েন্টে। সেটা সড়ক, মহাসড়ক এবং বিশেষ করে গাজীপুরে তো আবার 2টা অংশ, একটা হচ্ছে মহানগর আবার জেলা ভিত্তিক। তো আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনী বা যৌথ বাহিনী বা পুলিশ তারা রাস্তায় তল্লাশি করছেন এবং সেই রকম ছবিও দেখতে পাচ্ছেন যে তারা আসলে আজকে রাত 9টা থেকে, আজকে বলতে বিগত দিন বা হচ্ছে শনিবার রাত 9টা থেকে যে জেলা প্রশাসকের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে তারা তল্লাশি অভিযান শুরু করে রাস্তায় রাস্তায়। তো সেই কার্যক্রম চলছে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে সেনাবাহিনী যেখানেই মনে করছেন বা যেখানে ইচ্ছে করছেন বা যেখানে সন্দেহ প্রবণ এলাকায় সেখানে তারা অভিযান চালাচ্ছেন। আরেকটি বিষয় যে এই যে অপারেশন ডেভিল হান্ট, সেই
সেটা যখন ঘোষণা দেওয়া হয় তারপর থেকেই এবং এই যে বিকাল বা সন্ধ্যার পর থেকেই যে শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল ইয়েতে সাবেক বা পলাতক বা ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক তার বাসার সামনে তার বাসায় লুটপাট সেই ঘটনা বা সে তার বাসায় ভাঙচুর সেই ঘটনাকে কেন্দ্র করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, তো আমরা সেই এলাকায় সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বা সন্ধ্যার পরে গিয়েছিলাম। তো আমরাও সেখানে পর্যবেক্ষণ করে দেখেছি ওই এলাকাটি এখন বলা হচ্ছে যে একেবারে পুরুষ শূন্য। আটক বা সেই যে এই যে অপারেশন বা অভিযান যেটা ডাকা হয়েছে সেই অভিযানের ফলে সেই এলাকাটি পুরুষ শূন্য। এমনকি গাজীপুরের যে যারা এই কয়েকদিন ধরে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তো যারা ছিল আসলে এর পেছনে পুলিশ বলছে তারাও মোটামুটি গা ঢাকা দিয়েছে। আমরা খবর পেয়েছি ইতিমধ্যে এই অভিযানে 20 জনের মতো আটক হয়েছে এবং যারা ওই যে আকম মোজাম্মেলের বাড়ির ওখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলা করেছে সেই ঘটনায় 20 জনের মতো গ্রেফতার হয়েছেন এই পর্যন্ত। আর এই যে আমি বলছিলাম যে রাস্তায় রাস্তায় তল্লাশি অভিযানের পাশাপাশি আর একটি বড় অভিযান যেখানে আসলে গণমাধ্যম কর্মীরা সেই অভিযানে এখনও পর্যন্ত আমরা সেটা আনুষ্ঠানিক তথ্য পাইনি বা আমাদের ক্যামেরাও সেখানে সেসব অভিযানে যেতে পারছে না, যে সাদা পোশাকে আটক অভিযান, সেই অভিযানটি বেশ বড়সড়ভাবেই পুলিশ বাহিনী বা সেনাবাহিনী তারা তৎপর আছে এবং সে কার্যক্রমটিও চলছে। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু বন্দরনগরী চট্টগ্রামের খবরাখবর জানবো। অপারেশনের মামুনুর রশিদ অভি আছেন আমাদের সঙ্গে। অভি, অভিযানে যৌথ বাহিনীর কেমন তৎপরতা চোখে পড়ছে, বিস্তারিত জানতে চাই। সোহার, আমরা দেখেছি মূলত রাত 12টার পর থেকেই সেনাবাহিনী তারা আসলে মাঠে নেমেছেন, তবে সেটি নিয়মিত তাদের যে অভিযানের চিত্র সেটি মনে করে, অর্থাৎ তাই সেটির একটি অংশ কিন্তু তারা আসলে রাত 12টার পরে তারা বেরিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন মোড়ে। আমরা দেখেছি তাদের অবস্থান করতে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন এবং তারা বলছিলেন যে মূলত এটি তাদের নিয়মিত যে অভিযানের যে চিত্র সেটির মাধ্যমে কিন্তু তারা করছেন, বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন, যাদেরকে আসলে সন্দেহ মনে হয় তাদেরকে বিভিন্ন জায়গায় গাড়ির ভিতরে বাহিরে বা মানুষকে দাঁড় করে বিভিন্ন জায়গায় তারা আসলে তল্লাশি চালাচ্ছেন। এবং অপারেশন ডেভিড হান্টের যে কথা বলা হচ্ছে তাদেরকে আসলে সেভাবে নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমরা পুলিশ সূত্রে জেনেছি পুলিশের কয়েকটি গাড়িবহর কিন্তু মহানগরীতে টহল দিচ্ছেন এবং সেই জায়গা থেকে তারাও বিভিন্নভাবে আসলে চেষ্টা করছেন। এবং অর্থাৎ যেই ডেভিড হান্ট যেটির মাধ্যমে আসলে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, বিগত সরকারের যে সমস্ত নেতাকর্মীরা এখন পর্যন্ত আইনের আওতায় আসেননি বা দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে, তাদেরকে আইনের আওতায় বা তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতারের যেই করার জন্য মূলত যেই অপারেশন হান্টের কথা বলা হচ্ছে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো কিছু বলা হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি রাত 12টার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে এবং সেই সাথে বিভিন্ন প্রশাসন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু খুব মাঠে কাজ করছেন। চট্টগ্রামে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, সিটি গেট থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেখানে বিভিন্ন গাড়িগুলো থামিয়ে বড় বাস, ট্রাক বা অটোরিকশা যে সমস্ত সিএনজিগুলো রয়েছে সেখানটায় মানুষদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে, অর্থাৎ বিগত সরকারের আমলে যে সমস্ত নেতাকর্মীরা বা আমরা দেখেছি বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তারা আসলে প্রকাশ্যে এসে বিভিন্ন মিছিল মিটিং করতে দেখা গেছে এবং এই বিষয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা প্রতিবাদ জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই মানুষগুলোকে যেন গ্রেফতার করা হয়, বিচারের মুখোমুখি করা হয়, তা না হলে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে ভূমিকা পেছন থেকে সেটি কিন্তু তারা কোনোভাবেই মানছেন এবং তারা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আরও তৎপর হওয়ার কথা বলছেন, যাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে একটি কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি তোলা হচ্ছে। সোহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে অপারেশন ডেভিল হান্টের খবরাখবর জানবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল মান্নান, তার কাছ থেকে আপডেট জেনে নেব। মাজহার, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি বলছেন? অভিযান কখন নাগাদ শুরু হয়েছে এবং এখন কি অবস্থা, সেখানে কি দেখতে পাচ্ছেন জানাবেন। সোহার, আসলে অভিযানটি শুরু হয়েছে ঠিক বেলা 12টা থেকেই, যে যৌথ বাহিনীর যে এই যে অপারেশন যে ডেভিল হান্টের কথা বলা হচ্ছে সেটি শুরু হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে নগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ তারা বেলা
12টা থেকেই যে যৌথ বাহিনীর যে এই যে অপারেশন যে ডেভিল হান্টের কথা বলা হচ্ছে সেটি শুরু হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে নগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ তারা চেকপোস্ট বসিয়েছেন এবং সন্দেহভাজন যারা আছেন বা যে সমস্ত যানবাহনগুলো আছে তাদেরকে তারা চেক করছেন এবং ছেড়ে দিচ্ছেন এবং আমরা সেনাবাহিনীর যে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আছে সেগুলোকে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে টহল অব্যাহত রেখেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী যেটা বলেছেন যে তাদের এই যে অপারেশনটা সেটি একেবারে জিরো টলারেন্স নীতিতে হবে এবং তার ভাষাটি হচ্ছে এরকম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যে হামলা হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, নাশকতা হয়েছে, নাশকতার পরিকল্পনা করা হয়েছে এবং অর্থ যোগান দেওয়া হয়েছে, এই সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যারা আসামি আছেন, নামীয় আসামি, তদন্তপ্রাপ্ত যারা আসামি আছেন সেই সমস্ত আসামিদেরকে তারা গ্রেপ্তারের জন্য যে তাদের এই উদ্যোগ এবং এই উদ্যোগ সারা রাত চলবে এবং পাড়ায় পাড়ায় এবং তাদের ভাষায় যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সব জায়গায় তারা এই অপারেশনটি পরিচালনা করছেন। আমরা রংপুর মহানগরীর যে ডিসির মোড় আছে সেই ডিসির মোড় এলাকায় আছে, এখানে অভিযান পরিচালনা হচ্ছে। আমি এখানে দেখি একটু যদি কথা বলা যায় যে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমান আছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই কখন শুরু হয়েছে এবং আপনারা কিভাবে এই অপারেশনটি পরিচালনা করছেন। মূলত আজকে 12টার পর থেকে আমরা শুরু করেছি। আমরা ছাত্র বৈষম্য আন্দোলনের ঘটনায় যারা হামলাকারী, তারপরে হত্যাকারী, নাশকতাকারী, অর্থ যোগানদাতা এই টাইপের যারা সন্ত্রাসী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার লক্ষ্যে অভিযান পরিচালনা করছি। এছাড়াও আমরা রংপুর শহরকে বিভিন্ন অপরাধমুক্ত রাখতে শহরের বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করতেছি, বিভিন্ন টিম আমাদের কাজ করতেছে যাতে রংপুর মহানগরের বাসী শান্তিতে থাকতে পারেন এবং নিরাপদে থাকতে পারেন। সেই লক্ষ্যেই আমাদের এই জিরো টলারেন্স সন্ত্রাসীদের প্রতি আমাদের এই জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। এখন পর্যন্ত কেউ কি গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে? এখন আজকে আমাদের অপারেশনের পর থেকে এখনও হয়নি, তবে আমরা চেষ্টা করছি যাতে আগামী সামনে উদ্ধারের চেষ্টা চলছে আমাদের। এই পুলিশ অফিসার যেটি বলছিলেন যে নগরীকে নির্বিঘ্ন রাখতে, অপরাধমুক্ত রাখতে এবং যারা বিরোধী ছাত্র আন্দোলনে এর আগে যেটি বলছিলাম যে যারা হামলা মামলার আসামি যারা তাদেরকে তারা গ্রেপ্তারের জন্য চেষ্টা করছেন এবং তারা যেটি মনে করছেন যে আজকে রাতেই একটি তারা বড় ধরনের অপারেশন বের হয়েছেন এবং তাদের অ্যাচিভমেন্ট একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে এবং একই সাথে যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে রংপুর বিভাগের যে 8 জেলাতে কিন্তু এই অপারেশনটি শুরু হয়েছে, যেটি নিশ্চিত করেছেন রংপুর ডিআইজি জনাব মোহাম্মদ মজিদ আলী। সোহার মাজহার রংপুর থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নগরীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। গাজীপুরে ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনা করা হয়। 5 আগস্টের পর এখন পর্যন্ত যে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিভাবে আমাদের উপর হামলা করে যায়। আওয়ামী লীগ পেসিস যারা আমার ভাইদের উপর হামলা করা হয়েছে তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের মশাল মিছিল। যখনই পেসিস বাংলাদেশে উত্থান হবে তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব। মশাল মিছিল হয়েছে বরিশালে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার 3 রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলার নিন্দা জানানো হয়। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা। শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে
প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে মজমপুর গেটে গিয়ে তা শেষ হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলে ধরেন বক্তারা। এর আগে গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভে অংশ নিয়ে সার্জিস আলম আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার অভিযোগ করে আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। রাজবাড়ী মাঠ থেকে সমবেত হয়ে মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধ করেন সড়ক। তাদের অভিযোগ, হামলার শিকার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। কালকে প্রশাসন যে একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এতে যোগ দিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। এজন্য আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর 5টা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোষররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। পুলিশ কমিশনার জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে বেশ কজন। তাৎক্ষণিক সাড়া না দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসিকে। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করব। শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। আমিন বাবু, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন একজন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাশ্বের হোসেনের হাতের পাশ দিয়ে চলে যায় গুলি। তিনি জানান, কর্মসূচি স্থগিত ঘোষণার পর তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি করে দ্রুত সটকে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা, এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে। অপারেশন ডেভিল হান্টের আপডেট জানতে এবারে সিলেটের খবরাখবর জানবো। সহকর্মী মাহবুবুর রহমান রিপন আছেন আমাদের সঙ্গে। রিপন, ডেভিল হান্টের বিষয়ে প্রশাসনের তরফে কি কিছু জানানো হয়েছে? জানতে চাই আপনার কাছে, বিস্তারিত তথ্য জানাবেন। সোহার, আসলে এই মুহূর্তে যে ঘোষিত ডেভিল হান্ট অপারেশন, যৌথ অপারেশন, সেটি এখন পর্যন্ত সিলেট শহরে আমাদের কোথাও নজরে পড়েনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে রাত 10টার দিকেই বলা হয়েছে তাদের যে প্রাথমিক যে প্রস্তুতি, বিশেষ করে যারা এই অপারেশনটি করবেন তাদের সব পক্ষের সাথে যে একটি বৈঠক বা দীর্ঘক্ষণ প্রায় রাত 10:30 পর্যন্ত সেই বৈঠকটি চলেছে এবং অভিযানটি কিভাবে চলবে সে বিষয়ে তারা সমন্বিতভাবে ব্যবস্থা নিয়েছেন। এবং যেটা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই 5 আগস্টের পর যে সকল মামলা হয়েছে, বিশেষ করে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ থেকে শুরু করে নানা অভিযোগে যে সকল মামলা হয়েছে, যারা হামলা করেছে এবং যারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে,
সে সকল বিষয়ে যতগুলো মামলা হয়েছে ইতিমধ্যে বেশ কিছু মামলার প্রাথমিক তদন্ত পুলিশ শেষ করেছে এবং সেই সব তদন্তে যাদেরকে মূলত আসামি এই ঘটনার সাথে জড়িত বলে মনে হয়েছে তাদের একটি তালিকাও তারা করেছেন। সেই তালিকা ধরে ধরেই মূলত এই আজকের যে ঘোষিত যে ডেভিল হান্ট অপারেশন সেটি তারা করবেন। তবে এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি এবং তাদেরকে কোথাও আমরা এখন পর্যন্ত নগরীর বেশ কিছু জায়গায় ঘুরে এসেছি, কোথাও তাদেরকে দেখা যায়নি। তবে যদিও পুলিশ এবং সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের প্রস্তুতি আছে, যে কোনো মুহূর্তেই তারা এই অভিযানে বের হবেন। এবং আমরা যে স্থানটিতে আছি চৌহাট্টা, একটু আগে এখানে দেখছিলাম যে পুলিশের একটি চেকপোস্ট এবং সেই চেকপোস্টটি নগরীর বিভিন্ন মোড়েই ইতিমধ্যে দেখা গেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সমন্বিত যে অপারেশনটি সেটা হয়তো আরো কিছুক্ষণ সময় লাগতে পারে। সোহার। রিপন, ধন্যবাদ আপনাকে। এবারে অপারেশন ডেভিল হান্টের খবরাখবর জানতে ঢাকার মোহাম্মদপুরে যেতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, রাজধানীতে ডেভিল হান্টের সবশেষ আপডেট জানতে চাই আপনার কাছে। সোহার, আগের ঘন্টার খবরে কিন্তু আপনাকে আমি মহাখালীর খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। এই যাত্রা পথে আমি যেমনটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো চেকপোস্ট বা তল্লাশি সেনাবাহিনীর পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো তল্লাশি বা চেকপোস্টের কোনো খোঁজখবর আমরা আসলে পাইনি। তবে যেমনটি ধারণা করা যাচ্ছে যে গোপনীয়তা রক্ষার স্বার্থে হয়তো এটা গোপন করা হচ্ছে। তো সবশেষ যদি বলি যে গতকালকে কিন্তু ছাত্র জনতার উপরে গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে আসলে এই যৌথ অভিযানের পরিকল্পনা করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই তথ্য আসলে জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তিতে আসলে বলা হয়েছে যে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় আসলে এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণাটি দেওয়া হয় এবং এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে যেমনটি বলা হচ্ছে যে দেশে যত সন্ত্রাস বা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয় এবং যারা করে তাদেরকে আসলে ধরা হবে এবং এর প্রেক্ষিতেই আজকে থেকে ঘোষণা দিয়ে আসলে রাত 12টার পর থেকে অর্থাৎ 12টা থেকেই এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু অভিযান হয়তো হচ্ছে, আমাদের চোখে এখন পর্যন্ত রাজধানীর কোথাও চোখে পড়েনি কোনো ধরনের কোনো অভিযান। এবং সর্বশেষ যদি বলতে চাই যে আগামীকালকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যে আসলে এই আজকের রাতে কি অভিযানে কি হয়েছে। সোহার। বিজয়, ধন্যবাদ আপনাকে। অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। অতি জরুরি সংস্কারের পরে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের অধিকাংশই 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র সংস্কার গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি বেশ কিছু আশু প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি, ইনফ্যাক্ট 2-1টা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি। জনপ্রশাসনে অগ্রাধিকার পাচ্ছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করা সহ অন্যান্য প্রস্তাব। বিচার ব্যবস্থায় আশুকরণীয়র মধ্যে আছে বাণিজ্যিক আদালত গঠন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস সদস্যদের আচরণবিধি নির্ধারণ সহ আরও বেশ কিছু প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে পুলিশদের মানবাধিকার ট্রেনিং ও আচরণবিধি প্রণয়ন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশুকরণীয়র মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, গণমাধ্যম নীতিমালা সংশোধন, অনলাইন ভোটিংয়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করা সহ আরও কিছু বিষয়। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে, ন্যায়পাল নিয়োগ, কালো টাকা কখনোই সাদা না করার আইন প্রণয়ন, বেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা সহ আরও কিছু করণীয়। তবে সংবিধান সংস্কার কমিশন কোনো আশুকরণীয় পেশ করেনি। তাদের প্রতিটি প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে জানান আসিফ নজরুল। সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই।
আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এ সময় ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে, সেটি নিয়েও আলোচনা হবে। বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এ সময় সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য নিরসন ও প্রশাসন ক্যাডার নির্ভরতা কমানোর দাবি জানিয়েছে 25টি ক্যাডার নিয়ে গঠিত বৈষম্য পরিষদ। 25 ক্যাডারের 14 জন ক্যাডারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও জনপ্রশাসন সংস্কার কমিটির রিপোর্টের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থায় রাষ্ট্র ও জনগণের ক্ষতিসমূহ তুলে ধরা হয়। এতে বলা হয়, বৈষম্যের কারণে পেশাদারিত্বকে প্রাধান্য না দেওয়ায় দৈনন্দিন কাজে দীর্ঘসূত্রতা ও জবাবদিহির সমস্যা তৈরি হয়েছে। এতে মেধার অবমূল্যায়ন ও জনসেবা বিঘ্নিত হচ্ছে। সেই সঙ্গে মন্ত্রণালয়গুলোতে ভারসাম্যহীনতা, জবাবদিহিতার একটি ক্যাডারের নিরঙ্কুশ ক্ষমতার কারণে সিভিল সার্ভিসে বৈষম্য তৈরি হয়েছে। দাবি আদায়ে কর্মবিরতির হুমকিও দেয় তারা। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা সংশ্লিষ্ট সেক্টরের ব্যক্তিবর্গ না থেকে অনভিজ্ঞ অদক্ষ অফিসারদের হাতে থাকায় দীর্ঘদিনের জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে ওঠেনি বাংলাদেশ। ফলে একদিকে বৈষম্যের শিকার ক্যাডার সদস্যগণ তাদের দায়িত্বে আগ্রহ হারিয়ে ফেলছেন, অন্যদিকে মেধার যথাযথ প্রয়োগ না থাকায় স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও জনবান্ধব সরকার কাঠামো গড়ে ওঠেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি, ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা। দ্রোহের গ্রাফিতি, 24-এর গণ অভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন জিএম রাজীব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাখা বক্তব্যে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল। এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই ধরনের মাফিয়া টাইপের। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ,
ঢাকা। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সংগ্রাম চালিয়ে যেতে হবে বাংলাদেশকে, আর কখনোই হারিয়ে ফেলা যাবে না বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জাতীয় জাদুঘরের সাগররুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কি পরিমাণ অত্যাচার চালিয়েছে তা নতুন বাংলাদেশে মানুষ নির্ভয়ে বলতে পারছে। এই পরিস্থিতির জন্য 24-এর শহীদদের কাছে জাতির ঋণী থাকা উচিত বলেও মত দেন তিনি। ইতিহাসের বিভিন্ন দিকগুলো যেন আমরা ভুলে না যাই, যে কোন ফ্যাসিস্ট একটা অবস্থায় আমরা ছিলাম যখন বিভিন্ন সংস্থা তুলে নিয়ে যে মানুষকে অত্যাচার করে বা গুম করে বা হত্যা করে তার বাসায় তারপরে কথা বলার, রিপোর্ট প্রকাশ করার, আদালতের কাছে আসার কোনো সুযোগ ছিল না। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে 20 কাঠার একটি প্লট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখলে আছে 5টি প্লট, যার পরিমাণ প্রায় 100 কাঠা। এসব বিষয়ে খোঁজ খবর নিতে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনেও ধানমন্ডি 32-এর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধ্বংসস্তূপ থেকে যে যা পেয়েছে নিয়ে গেছে। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় ছিল সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। সাধারণ জনগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15 বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নতমানের সরকার, মাটির মানুষ চাই। কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শনিবার রাত 8টার দিকে 14গ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্সে হানা দেয় ডাকাত দল। পুলিশ জানায় 7 থেকে 8 জনের সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে স্বর্ণালঙ্কার বের করতে বলে। দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ লুট করে পালিয়ে যাওয়ার সময় পাশের মোবাইল ফোনের দোকানি মোশাররফ হোসেন বিষয়টি টের পান। তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে মোশাররফ হোসেন গুরুতর আহত হন। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারের কাজ চলছে। চট্টগ্রামে বিভিন্ন স্তরের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট। নগরীর লাভলেনের চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি JBS আনন্দবোধি ভিক্ষু। এ সময় ধর্মীয় বিভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান অতিথিরা। প্রবাসীদের জমিজমা সংক্রান্ত পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান প্রক্রিয়া সহজ করতে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েক বছর ধরে এ বিষয়ে ব্যাপক ভোগান্তিতে ছিলেন প্রবাসীরা। শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকলেই পাওয়ার অফ অ্যাটর্নি প্রদানের সুযোগ পেত যুক্তরাজ্যের প্রবাসীরা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন দেশটির বাংলাদেশ হাইকমিশনে যে কোনো বৈধ নথি জমা দিলেই মিলবে সুযোগ। বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিয়োজিত বাংলাদেশি সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। এ সময় যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী ব্যবসায়ী ইকবাল আহমেদ। লন্ডন হাইকমিশন এটা নিয়ে কাজ করেছে এবং সর্বশেষ যে সরকার সিদ্ধান্ত হয়েছে আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে এটি আমি মনে করি যারা আমাদের প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নি করবেন তাদের জন্য অনেক সহজ হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি যেটা আগে যে কমপ্লিকেশন ছিল এই কমপ্লিকেশন থেকে আমরা উদ্ধার হয়েছি এবং আমি আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমাদের হাই কমিশনার বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ম্যানচেস্টার ওনার অফিসে আমি আসছিলাম এবং ওনার কাছ থেকে আমি এটা শুনে আমরা আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চালু হয়েছে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান RM গোল্ড অ্যান্ড ডায়মন্ড শপ। রাজধানী মাস্কাটের রুই এলাকায় শুক্রবার চালু হয় প্রতিষ্ঠানটি। দেশটির প্রবাসীদের সুলভ মূল্যে আধুনিক নকশার গহনা প্রদর্শন ও বিক্রয়ের লক্ষ্যে শুরু প্রতিষ্ঠানটির যাত্রা। পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন প্রতিষ্ঠানটির কর্ণধার রূপন চন্দ্র নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামেদ আব্দুল্লাহ হামেদ আমরি। আরও উপস্থিত ছিলেন বাসু মজুমদার, সুজন কুমার নাথ, মাহফুজ এনাম, প্রদীপ কুমার নাথ, সুমন ভৌমিক সহ আরও অনেকেই। আমরা বাঙালি হিসেবে বাংলাদেশে আইটেম সবগুলো রাখি, বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয়, যেগুলো বাংলাদেশের মানুষ পরে এই ধরনের জিনিস রাখার চেষ্টা করি। অত্যাধুনিক কালেকশন গুলো এখানে আছে, আপনারা যারা নিতে চান অবশ্যই এখানে আসবেন। আপনাদের চাহিদা শেষ থাকবে না, আপনারা যেটা চাচ্ছেন সেটাই আপনারা পাচ্ছেন। بالسبائك والذهب الموجود الذهب نتشرف في حضوركم। বিমানের টিকিটের চড়া মূল্যে বিপাকে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করে দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অনেকে দেশে আসতে পারছেন না। টিকিট সিন্ডিকেট ও এয়ারলাইন্সের অসহযোগিতায় ক্ষুব্ধ তারা। মালয়েশিয়া থেকে আহমদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বেড়েই চলেছে ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান ভাড়া। টিকিটের আকাশ ছোঁয়া দামে কর্মক্ষেত্রে ছুটি পেলেও ঘরে ফিরতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন আবারও। মাত্র ৩ মাস আগেও নাগালের মাঝে ছিল বিমান ভাড়া। গেল বছরের জুন জুলাই মাসেও ২০ থেকে ২৫ হাজার টাকায় রিটার্ন টিকিট বিক্রি করেছে ট্রাভেল এজেন্সিগুলো। এখন সেই টিকিট বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৮০ হাজার টাকায়। ওয়ান ওয়ে টিকিট কিনতেও হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গুনতে হচ্ছে ৪১ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। টিকিটের এই চড়া দামে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। দায়ী করছেন সিন্ডিকেট এবং এয়ারলাইন্সের খামখেয়ালিপনাকে। প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রত্যাবর্তনের জন্য ১-২ বছর বা ৩ বছর পরে ছুটিতে যায়, তখনই এই সিন্ডিকেট ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। ৫০০ টাকার টিকিট তখন ২,০০০-৩,০০০ টাকা পর্যন্ত তারা জনগণকে, প্রবাসী শ্রমিকদেরকে ঠেকিয়ে দাম বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় ধরে টিকিট সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে প্রবাসীরা। বিগত সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সারা বিশ্বের প্রবাসীদের দাবি এই টিকিট সিন্ডিকেটের কালোহাত ভেঙে দিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো। কারণ আমরা এই উচ্চ মূল্যের টিকিট দিয়ে প্রবাসীরা আমরা দিশেহারা। একটি অসাধু সিন্ডিকেটের কারণে প্রবাসীদের এই দুরবস্থা। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের দুর্ভোগ মেটানোর জন্য ব্যবস্থা করা হয়। বর্তমানে ঢাকা কুয়ালালামপুর রুটে ৫টি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রতি সপ্তাহে পরিচালিত হচ্ছে ১০০ ফ্লাইট। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উদ্বোধন করা হলো কুইন ক্যামিলা মালবেরি স্কুল। প্রবাসীদের পাশাপাশি স্কুলে রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের কুইন ক্যামিলা ও এলাকাটির নির্বাহী মেয়র লুৎফর রহমান। টাওয়ার হ্যামলেটসের ওয়াপিং এলাকায় নির্মিত প্রথম হাই স্কুল এটি, যা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর, শিক্ষা বিষয়ক ক্যাবিনেট মেম্বার, ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইয়ুম তালুকদার সহ ট্রাস্টের ৮টি স্কুলের প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা। We want homes for rent, but I also want a land to develop a 1,500-seater secondary school in Wapping. Planning was given to St George's only on the basis that they would establish a school here. It was quite a hard fight, but you know, Mr Rama was successful, and here we have this amazing legacy actually. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ি গতিসীমা অতিক্রম করলেই মামলা দেওয়া হবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিডিও নজরদারি। শনিবার সংবাদ সম্মেলনে তথ্য জানায় কুরিলে পরিচালনাকারী কোম্পানি ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। জানায় পরপর ৩ বার মামলা পাওয়া গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না, স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে কালো তালিকাভুক্ত। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানির যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক হাসিফ হাসান খান বলেন, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে পুলিশকে জানানো হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।
এটাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহোদয়দেরকে এর আগেও বলেছি যে উই শুড স্টার্ট ভিডিও কেস, কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্য আরও অনেকেই মারা যাবে। শনিবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রি ক্যাম্প। মিরপুরের ইনডোর মাঠে অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের 5 ক্রিকেটার। সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ঘাম ঝরিয়েছেন নেটে। কালো কাপড়ে ঘেরা থাকায় অনুশীলন কভারেও বিপাকে পড়েছেন গণমাধ্যম কর্মীরা। কালো কাপড়ে ঘেরা মিরপুর ইনডোর মাঠ, সেখানে অনুশীলন করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা ক্রিকেটাররা। বিপিএলের 11তম আসরে পর্দা নামলেও বিশ্রামের সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও শনিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা মাত্র 5 ক্রিকেটার। তানজিম সাকিব, তানজিদ তামিম, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানের সাথে ছিলেন জাকের আলী অনেক। ইনজুরির কারণে বিপিএলের বেশিরভাগ সময় বাইরেই ছিলেন সৌম্য সরকার। শেষ দিকে ফিরে ব্যাটিং ঝলক দেখালেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লক্ষ্য পূর্ণ রিদমে ফেরা। তাই তো প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলনে কাটিয়েছেন ব্যস্ত সময়, যেখানে পাশে পেয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। নেটের পেছন থেকে যেমন সৌম্যর ব্যাটিং দেখেছেন, তেমনি ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন ফুটওয়ার্ক নিয়ে পরামর্শ। হেড কোচ ফিল সিমন্স পুরোটা সময় চোখ রাখেন অনুশীলনে। সৌম্যর ব্যাটিং দেখে সিমন্সের সাথেও কিছু সময় আলাপচারিতায় দেখা গেছে সালাউদ্দিনকে। শুধু সৌম্যই নয়, বোলিংয়ে থাকা মুস্তাফিজের দিকেও ছুটে এসে কথা বলেছেন বেশ কয়েকবার। এদিকে তানজিদ তামিম, জাকের আলী অনেকরাও লম্বা সময় করেছেন ব্যাটিং। মাঝে স্পিন কোচ সাকলেন মুশতাক আর বিসিবির কোচ সোহেলের সাথে বাক্য বিনিময় করেন জাকের আলী অনেক। এদিকে নেটে বোলিংয়ের জন্য স্কোয়াডের বাইরে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী ও হাসান মুরাদও ছিলেন অনুশীলনে। দুবাই পাড়ি দেওয়ার আগে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রি ক্যাম্প। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজনীতিতে আসার সুযোগ থাকলেও ইচ্ছে নেই বোর্ড সভাপতি হবেন কিনা এমন প্রশ্নে সম্ভাবনার গুঞ্জন উড়িয়ে দেননি তামিম। বিপিএল এর ফাইনাল প্রেস কনফারেন্সে জানান এসব কথা। এর আগেও বেশ কয়েকবার বোর্ডে কাজ করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। রাজনীতিতে না, এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও তাহলে এখন ওই আলোচনাটা হবে না, বাট আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নাই ভাই, ওটা দেখা যাক। সেই সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।